এই ফেসবুক লাইভ ক্লাসে, যেটা ফেসবুক এবং ইউটিউবে পরে আপলোড হয়, এবং তোমরা যারা এবার এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে এই করোনার সংকটে এসএসসি 2021 ব্যাচ, সংক্ষিপ্ত সিলেবাস এবং এই জাতীয় যেই বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে এর আগে, তার সাথে মিল রেখে চেষ্টা করে যাচ্ছি আমি যে যেই অধ্যায়গুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে বিজিএস, ধর্ম এবং বাংলা দ্বিতীয় পত্র, এই অধ্যায়গুলোকে সামনে নিয়ে টার্গেট করে আমি চেষ্টা করে যাচ্ছি সামনে আসার। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা লাইভ ক্লাসের আগে আমি একটু একদিন আগে অথবা কিছু ঘন্টা আগে আমি জানাই যে আসবো। 9:30টায় সাধারণত শুরু হয়। আজকে বৃহস্পতিবার এই রাতে 9:30টায় দাঁড়িয়েছি জীবনী শক্তি অধ্যায়টাকে একটু এক্সপ্লেন করার, কারণ জীবনী শক্তি অধ্যায়টা আমার কাছে বরাবরের মতোই বলবো যে অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে, ইন এ সেন্স যে এখানে কিছু ওয়ার্ড আছে বা কিছু টার্মস আছে যেগুলো স্বাভাবিকভাবে চিন্তা করলে একটু কঠিন শোনায় এসএসসি পরীক্ষার্থী ব্যাচের সবার কাছেই। বাট অধ্যায়টার ভিতরে যে পরিমাণ লেখাপড়া আছে, এটাকে বুঝে পড়তে পারলে সামনে এটা সহজ হবে। কারণ ইন্টারমিডিয়েটে তোমরা যখন উঠবা, তখন ইন্টারের একটা অধ্যায়, মানে বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানের একটা অধ্যায় হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। সেই অধ্যায়ের সব কিছুই এই অধ্যায়েরই প্রতিফলন থাকবে, আরও বিস্তারিত থাকবে, আরও ব্যাপকভাবে থাকবে। সো আমি রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে, তোমরা যারা এই মুহূর্তে অধ্যায়টা নিয়ে আমার সামনে হাজির হয়েছো বা পড়ছো বা পড়বে সামনে, চিন্তা করেছো, আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। জীবনী শক্তি অধ্যায়টাতে বেসিক্যালি দুইটা টপিক এক্সপ্লেন করার চেষ্টা হয়েছে। এক হচ্ছে সালোক সংশ্লেষণ, আরেক হচ্ছে শ্বসন। এখন এই অধ্যায়টাকে কেন একটু গুরুত্ব দিতে হবে? সালোক সংশ্লেষণ এমন একটা প্রক্রিয়া যেটা ছাড়া এই পৃথিবীর টিকে থাকা সম্ভব না। আর টিকে থাকার জন্য প্রাণীর বেঁচে থাকতে হবে, জীবের বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকার জন্য শ্বসন দরকার। মানে মোস্ট ইম্পর্টেন্টলি, অ্যান্ড আমি যদি ইলাবোরেটিভলি বলি, যে দুইটা শব্দই আছে এখানে, সালোক সংশ্লেষণ আমরা যেটাকে ফটোসিনথেসিস হিসেবে জানি, আরেকটা হচ্ছে শ্বসন যেটাকে আমরা রেসপিরেশন হিসেবে জানি। এই দুইটা টপিক নিয়ে আলোচনা করতেই হবে। সো আমি অপেক্ষা করে নিচ্ছি, মোটামুটি সবাই যদি যুক্ত হয় ইনশাল্লাহ আমি স্টার্ট করতে পারবো। সো আমি একটু দেখে নিই তোমরা যারা যুক্ত হয়েছ, তোমাদের সবার উপরে সৃষ্টিকর্তার রহমত বরকত নাজিল হোক। এবং আমি শুরুতেই তোমাদের সবার উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হোক এই কামনা করছি, এই প্রত্যাশা করছি। আর অধ্যায়টা আমি যেভাবে আজকে পড়ানোর চিন্তা করব, এটা আমি একটু ভাবি, সেটা হচ্ছে যে শ্বসন এবং সালোক সংশ্লেষণ দুইটা শব্দকে আমি চিন্তা করেছি, ব্যাখ্যা করব। শ্বসনে আমরা প্রাণী বা আমাদের জীবের দেহে যে গ্লুকোজ আমরা নেই, সেই গ্লুকোজটা জারিত হয়। আর যেই গ্লুকোজটা আমরা নিব, সেই গ্লুকোজটা আমরা পাই হচ্ছে উদ্ভিদের বডি থেকে, যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফল। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমার হাতে যদি একটা বই থাকে এটা বেটার হয়, যদি একটা বই সহ আমার সামনে বসতে পারো ইটস বেটার। আর আমি দেখতে পাচ্ছি অলমোস্ট হ্যাঁ, আজকে অনেকেই আমাকে বলেছে যে অ্যাসাইনমেন্টের কথা। আমি গত 2টা ক্লাসে অ্যাসাইনমেন্ট দিতে পারিনি, ভুলে গেছিলাম। আমি অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। সো আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং C4 সাইকেল যেটা প্রীতম কুঞ্জ আইডি থেকে বললা, C4 সাইকেলটা অ্যাকচুয়ালি এই এসএসসি সিলেবাসের মধ্যেই না, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সিলেবাসের মধ্যে আছে। এসএসসি সিলেবাসটাকে যদি আমি টার্গেট করি বা এটাকে যদি আমি ফোকাস করি, তাহলে এখানে C3 সাইকেলটাকে চিন্তা করলেই হবে। আর এই অধ্যায়ে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় আর অন্ধকার পর্যায়টাকে ভালো করে বোঝার জন্য C3 সাইকেলটা এসএসসির জন্য যথেষ্ট। ইন্টারে উঠে C4 সাইকেল পড়া যাইতে পারে, সেটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাকের চক্র। যদিও এটা এসএসসি প্রস্তুতি পর্ব, সেহেতু আমি এখানে ক্রেবস চক্রটা আলাপ করতে চাইব না। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আর আমি সবাইকে একটু বলে দিচ্ছি, আজকে বৃহস্পতিবার, আমি আগামী শুক্রবারে লাইভে আসতে পারবো না। আগামী শুক্রবারে আমার কিছু ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আছে, আমার নিজের কাজ করতে হবে। সো আজকে আমি ক্লাসটা নিতে পারছি, শুক্রবার দিন আমি পারবো না, দুঃখিত। আর আজকের ক্লাসে আমি বায়োলজিটার 4র্থ অধ্যায়টাকে বোঝানোর চেষ্টা দাঁড়িয়েছি। সো আমি তোমাদের কমেন্টগুলো দেখলাম। আমরা হোপফুলি যাদেরকে দেখতে পাচ্ছি, এদিকে কিছু ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে। তোমরা জানো যে ইংলিশ ভার্সনের জন্য আমার ডিফারেন্ট একটা চ্যানেল আছে, ফাহাদস টিউটোরিয়াল। ওই চ্যানেলে আমি ইংলিশ ভার্সনের জন্য কাজ করি, আর এখানে আমি বাংলা ভার্সনের জন্য দিই, যাতে করে এটা মিশ্রণটা না হয়। বিকজ ইংলিশ ভার্সনের স্টুডেন্টদেরকে ইংলিশ ভার্সনের মতন করে চিন্তা করতে পারতে হয়, এবং ওদের চিন্তা ভাবনা, লেখা এবং যেই শব্দগুলো শুনতে হবে সেগুলোকে ইংরেজিতে শোনাটাই হচ্ছে শ্রেয়। কারণ আমি যতই সালোক সংশ্লেষণ বলি, ইংলিশ ভার্সন স্টুডেন্ট এটা উড বি হ্যাপি টু হিয়ার অ্যাবাউট ফটোসিনথেসিস, বায়ো এনার্জেটিক্স অ্যান্ড অল অফ লাইক যে শব্দগুলো বাংলায় বলছে, এটাকে ট্রান্সলেট করে ইংলিশে শুনলেই ওর জন্য এটা বেটার হবে। সো এই কারণে তোমরা যেখান থেকে যুক্ত হয়েছ, সবার উপরে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল হোক, এই প্রত্যাশা করছি। আমি ইংলিশ ভার্সনের ওভারঅল পুরা ভিডিও, মানে বায়োলজির ফুল ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি, ফাহাদস টিউটোরিয়ালে। ওইখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির অলমোস্ট 80% লেকচার এখানে অলরেডি দেওয়া আছে, এবং বাকিগুলো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সো এইবার একটু হিসাব করো যে অধ্যায়টার শুরুতে কি আছে, সালোক সংশ্লেষণ। এবং শুরুতেই আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে উদ্ভিদের কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানিকে যুক্ত করা। প্রথম কথা, এই কাজটা কোথায় হয়? তোমরা নিঃসন্দেহে এই ক্লোরোফিলটা সম্পর্কে জানো, যে এই ক্লোরোফিলের ভিতরে হচ্ছে গ্রানা থাকে। অর্থাৎ এই হচ্ছে একটা গ্রানা, এই হচ্ছে আরেকটা গ্রানা, এরকম গ্রানা থাকে, এবং একটা গ্রানা আরেকটা গ্রানার সাথে কানেক্টেড, এবং এই কানেকশনটাকে বলা হয় গ্রানাম ল্যামেলাম, অ্যাকর্ডিং টু দ্য চ্যাপ্টার 2। এইখানে এই যে এক একটা গ্রানা আরেকটার সাথে যে ল্যামেলাম দিয়ে কানেক্টেড থাকে, এই একটা গ্রানা যদি আমি হিসাব করি, তোমরা অবাক হয়ে যাবা যে এই একটা গ্রানা মানে একটা গ্রানাম চাকতি। তো এইরকম এক একটা গ্রানাম চাকতি মিলে একটা গ্রানা হচ্ছে, রাইট? এবং এই গ্রানাটার সাথে আরেকটা গ্রানা এখানে যুক্ত হচ্ছে, ভেরি সিম্পলি এখানে আরেকটা গ্রানা যুক্ত হচ্ছে। এখন আমি যদি এই একটা গ্রানার ভিতরের যে লেয়ারটা চিন্তা করি, এটার নাম হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। এটার নাম হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। তোমরা একটু প্লিজ মাথায় রেখো, কেমিস্ট্রি 11 নাম্বার চ্যাপ্টার যেটাকে জৈব যৌগ আমরা বলছি, এটা নিয়ে আমি ভিডিও মানে লাইভে আসবো। আমি কেমিস্ট্রির যে অধ্যায়গুলো আছে এবারের সিলেবাস, এটা নিয়েও ইনশাল্লাহ আসবো। বায়োলজির যে অধ্যায়গুলো আছে এটা নিয়েও আসবো। একটা টিউটোরিয়াল দিয়ে জৈব যৌগ শেষ হয় না। আজকে আমি যেটা আলাপ করতে চাচ্ছি সেটা আমি একটু আলাপ করি, তোমরা বাকি অধ্যায়গুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে আসবো, এই প্রত্যাশার জায়গায় আমি আছি। সো আমি যেই জায়গাটাতে আমি একদম আলাপ করতে চাচ্ছি, আমি সেখানে যাই। হ্যাঁ, তোমরা একটু আমার সাথে অন্য কোনো দিকের চিন্তা ভাবনা না করে আমার সাথে একসাথে একাত্ম হইতে হবে। এই থাইলাকয়েড মেমব্রেনের ভিতরে কিছু ফটোসিনথেটিক ইউনিট থাকে। শব্দটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট থাকে। এই ফটোসিনথেটিক ইউনিটগুলো হচ্ছে অনেকগুলা অণুর সমন্বয়ে তৈরি। এই অণুগুলোর মধ্যে কি থাকে শোনো, এই অণুগুলোর মধ্যে থাকে হচ্ছে, ধরো এখানে থাকে ক্লোরোফিল এ, এখানে থাকে ক্লোরোফিল বি, এখানে থাকে ক্যারোটিন, এখানে থাকে জেন্থোফিল, এখানে থাকে ফাইকোসায়ানিন, এখানে থাকে ফাইকোইরিথ্রিন। নামগুলোই তোমাদের কাছে হয়তো মানে কেমন লাগছে আমি জানি না, আমি একটু লিখতেছি। আমি শুরু করেছি একদম ভিতর থেকে, শেষ করব বাইরে গিয়ে। তো এই যে টোটাল একটা অংশ তোমাদেরকে দেখাইলাম, এরা সবাই মিলে একটা ফটোসিনথেটিক ইউনিট গঠন করে। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি, এই ক্লোরোফিলের ভিতরের একটা ক্যারেক্টার হচ্ছে, সূর্যের আলো যদি এটার উপরে পড়ে, তাহলে সূর্যের আলোর সাহায্যে ও
ওর বডির ভিতরে সৌর শক্তিকে স্থিতি রাসায়নিক শক্তি বা স্ট্যাটিক কেমিক্যাল এনার্জিতে এটাকে কনভার্ট করতে পারে। সুতরাং ক্লোরোফিলের ভিতরে ক্লোরোফিল অণুটার বৈশিষ্ট্য হচ্ছে যে ও সূর্য শক্তি থেকে যে ফোটন আসবে সেই ফোটন থেকে শক্তি গ্রহণ করে ও এই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করতে পারবে। স্যার সূর্যের মধ্যে কি হয়? সূর্যের মধ্যে যেটা হয় আমি একটু বলি, তোমরা প্লিজ একটু শোনো। সূর্যের মধ্যে যেটা হয়, সূর্য তো একটা প্রচণ্ড গরম একটা গ্রহ, হ্যাঁ। সূর্যের মধ্যে অনবরত হাইড্রোজেন পরমাণু হিলিয়ামে কনভার্ট হচ্ছে অনবরত। অনেক তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের মধ্যে এই হাইড্রোজেন পরমাণু যখন হিলিয়ামে কনভার্ট হয় তখন সেখান থেকে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এই শক্তিগুলোকে আমরা ফোটন হিসাবে জানি। এই শক্তিটা যখন পাতার উপরে পড়ে, অর্থাৎ আমরা যেটা জানি যে সালোক সংশ্লেষণ করার জন্য সূর্যের আলো দরকার, এই হচ্ছে সেই সূর্যের আলো, যে সূর্যের আলো দিয়ে সালোক সংশ্লেষণ হবে। এটাকে কেন সালোক সংশ্লেষণ বলে? বিকজ এখানে আলো দরকার। এ কারণে আলোর সাহায্যে সংশ্লেষণ, শর্ট করে বলা হয় সালোক সংশ্লেষণ। ইংলিশ হচ্ছে ফটোসিনথেসিস। ফটো মানে আলো, সিনথেসিস মানে সংশ্লেষণ। সংশ্লেষণ মানে কোনো কিছু তৈরি। কি তৈরি? গ্লুকোজ তৈরি। কেন? কারণ গ্লুকোজ আর পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না ন্যাচারালি, এটা পারে ও। কারণ ওর একটা ন্যাচারাল পাওয়ার আছে, যে ওর ভিতরে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, যেই সিস্টেমের কারণে এই জিনিসগুলোর পক্ষে এই গ্লুকোজ উৎপাদন করা সম্ভব। এবং এই গ্লুকোজ উৎপাদন করা কিভাবে হয়েছে এটা ব্যাখ্যার জন্য বছরের পর বছর সায়েন্টিস্টরা কাজ করে গেছে, এবং তারই ফলস্বরূপ বিজ্ঞানী ক্যালভিন 1905 সালে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কেমনে হয় এটার জন্য 2টা পদ্ধতি বাইর করছে। নট পদ্ধতি, 2টা ধাপ। একটা হচ্ছে যেই ধাপের জন্য আলো লাগবে, আরেকটা হচ্ছে এটার জন্য আলো লাগবে না। সুতরাং যার জন্য আলো লাগবে সেটা আলোক নির্ভর পর্যায়ে, যার জন্য আলো লাগবে না সেটা আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো এখন আলোক নির্ভর পর্যায়ে যে আলো লাগে এটা আমরা জানি। এখন আলো লাগলে কি হয় এটা জানতে হবে। আর অন্ধকার পর্যায়ে যে আলো লাগে না, তো আলো যে না লাগে তখন কি হয় এটাও জানা লাগবে। সুতরাং আমি রিকোয়েস্ট করব তোমাদের সবাইকে, তোমরা দয়া করে একটু মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে উপকার হবে। তোমাদের এখানে কোনো কমেন্ট করার দরকার এই জন্য নাই, কারণ তোমাদের কমেন্ট অনুসারে আমি উত্তরটা দিচ্ছি না, আমি ধারাবাহিকভাবে ব্যাখ্যা করছি। দেখো তোমার মনোভূত হয় কিনা, এরপরে আমাকে জানাইও। এই ফটোসিনথেটিক ইউনিটগুলোর ভিতরে কি থাকে? এখানে থাকে হচ্ছে ক্লোরোফিল। হ্যাঁ প্লিজ, এটা একটু প্লিজ মাথায় রাখো। ক্লোরোফিল এ, তোমরা মনে রাখো ক্লোরোফিল আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে ক্লোরোফিল বি, তারপরে হচ্ছে ক্যারোটিন, তারপরে হচ্ছে জ্যান্থোফিল। আমি এগুলো এমনি তোমাদের লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে ফাইকোসায়ানিন, তারপরে হচ্ছে ফাইকোইরিথ্রিন, শব্দটা হচ্ছে ইরিথ্রিন। এগুলো কয়েকটা লিখলাম, সব লিখি নাই। এখন এই যে এটা একটু মুছি, তো এই যে ফটোসিনথেটিক ইউনিটগুলা ক্লোরোফিল এ, ক্লোরোফিল এর সংকেত কি জানো? ক্লোরোফিল এর সংকেত হচ্ছে C55H72O5N4Mg, এটা ক্লোরোফিল এর সংকেত। ক্লোরোফিল বি এর সংকেত হচ্ছে C55H70O6N4Mg। দেখতে একটু মনে হয় জটিল, আসলে কিন্তু এগুলো কিছু না, সবই সোজা। পারলে সবই সোজা, না পারলেই কঠিন। এখন এই যে 55টা কার্বন, 72টা হাইড্রোজেন,
5টা অক্সিজেন, 4টা নাইট্রোজেন আর একটা ম্যাগনেসিয়াম দিয়ে একটা ক্লোরোফিল অণু হয়। এবং এই ক্লোরোফিল অণুর মধ্যে এই যে দেখো, এই যে ম্যাগনেসিয়াম আছে, এই যে নাইট্রোজেন আছে, এগুলার যদি একটার অভাব হয় তাহলে ক্লোরোফিল অণু তৈরি হয় না। এবং এই কথাটা তোমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের 5 নাম্বার অধ্যায়ের 2য় পৃষ্ঠায় যে ছক আছে, যে ওই কোন পরমাণুর বা মৌলের অভাবে কি হয়, সেখানে তোমরা পড়েছো নাইট্রোজেনের অভাব হলে, ম্যাগনেসিয়ামের অভাব হলে পাতা হলুদ হয়। কেন হলুদ হয়? কারণ সেখানে ক্লোরোফিল তৈরি হয় না। তো ক্লোরোফিল তৈরি না হইলে হলুদ হবে, এটার নাম হচ্ছে ক্লোরোসিস। সুতরাং ক্লোরোসিস উদ্ভিদের একটা রোগ, যেটার কারণে মানে ক্লোরোফিল তৈরি না হলে যেটা ক্লোরোসিসটা হবে। সো প্রশ্ন হচ্ছে, স্যার এই অণুগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে ক্লোরোফিল এ। এই যে ক্যারোটিন, এই ক্যারোটিনের কালার কেমন জানো? ক্যারোটিনের কালার হচ্ছে কমলা কালার, জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ কালার, ফাইকোসায়ানিন এটার নাম, এটা হচ্ছে নীলাভ সবুজ কালার, আর এই যে ফাইকো ইরিথ্রিন এটা হচ্ছে লাল কালার। আরও মজার জিনিস আছে, কমলা আর হলুদ এই যে কালারগুলা, এই কালারগুলাকে একসাথে বলা হয় ক্যারোটিনয়েডস। এই একসাথে বলা হয় ক্যারোটিনয়েডস। এটা হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিলের একসাথে নাম। আর এই যে ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন এটাকে বলা হয় ফাইকোবিলিনস। শব্দটা হচ্ছে ফাইকোবিলিনস। এখন স্যার এগুলা কেন দরকার? কারণ আমি একটু ভিতর থেকে স্টার্ট করেছি আজকে তোমাদেরকে বোঝানোর জন্য। এই ক্লোরোফিল, এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলা পাতার মধ্যে থাকে বলে এগুলাকে কালার পিগমেন্ট বলে। এবং এদের ক্যারেক্টার হচ্ছে সূর্যের আলো যখন এখানে পড়বে তখন ওদের ভিতরে এনার্জি প্রোডাকশনের যে ক্ষমতা এটা বাড়ে। এবং এই এনার্জি প্রোডাকশনের ক্ষমতা যে বাড়ে কেন? কারণ হইল এই জিনিসগুলার যে মলিকিউলার স্ট্রাকচার, এখানে আমি যেতে চাচ্ছি না আজকে, একটু বলছি। সূর্যের আলোটা যখন পড়ে তখন ওদের ইলেকট্রন ত্যাগের বা ইলেকট্রন গ্রহণের একটা চক্র সৃষ্টি হয়। এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে। এটা গাছের পাতার মধ্যে আছে এবং এই কারণে এই গাছের পাতায় এই জিনিসটা সৃষ্টি হয়। এখন তাহলে স্যার বলেন, এগুলো আছে বলে কি হচ্ছে? সালোক সংশ্লেষণ হচ্ছে। তাহলে স্যার এটিপি কোথায় হয় তাই বলেন। এখন এটিপির কথায় আমি আসি। এটিপি হইল, আচ্ছা এটিপির আগে মিনিং বুঝতে হবে। এটিপির মিনিং হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এটা কেন ট্রাইফসফেট? কারণ হচ্ছে অ্যাডেনিন একটা যৌগ, এই অ্যাডেনিনের সাথে যখন একটা নাইট্রোজেন বেস যুক্ত হয় তখন এটাকে অ্যাডিনোসিন বলে। আর অ্যাডিনোসিনের সাথে যদি 3টা ফসফেট যুক্ত হয় এটার নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মানে হচ্ছে অ্যাডেনিন একটা যৌগ এবং এই যৌগটার ভিতরে, যৌগটা দেখতে এইরকম একটা যৌগ অ্যাডেনিন, এইরকম একটা যৌগ, হ্যাঁ এটা এরকম একটা যৌগ, এটা হচ্ছে অ্যাডেনিন এবং এটার সাথে একটা নাইট্রোজেন বেস যুক্ত হয়, এবং তার সাথে 3টা ফসফেট যুক্ত হয়। এখানে তোমরা যা দেখতে পাচ্ছ এটা একটা এটিপির চিত্র। এই এটিপির চিত্রের মধ্যে খেয়াল করো, এই কোনায় হচ্ছে কার্বন বা নাইট্রোজেন, এই কোনায় কার্বন, এই কোনায় কার্বন, এইখানে নাইট্রোজেন, এইখানে কার্বন, এইখানে নাইট্রোজেন, এইখানে কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন, পাশে হাইড্রোজেন আছে, এখানে একটা ডাবল বন্ড আছে। এই জায়গার মধ্যে এইগুলা হচ্ছে আবার এক একটা ধরো কার্বন, প্রত্যেকটা কোনো একটা কার্বন, আর এটা হচ্ছে একটা ফসফেট। এই 3টা ফসফেট যখন যুক্ত হয়, এখন ফসফেট বুঝতে হবে, ফসফেট হচ্ছে PO4, এটা আসলে ছিল হচ্ছে H3O4, এটার নাম ফসফরিক অ্যাসিড, ইংলিশ হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট। যখন 3টা হাইড্রোজেন চলে যায় তখন এটার চিত্র এটার মতন হয়। কেমনে?
এই যে ফসফরাস, ওর সাথে ডাবল বন্ডে একটা অক্সিজেন থাকে, সিঙ্গেল বন্ডে 3টা অক্সিজেন থাকে, সুতরাং প্রত্যেকটার একটা করে হাত খালি। সুতরাং ফসফেটের যোজনী হচ্ছে 3। এই 3 যোজনীওয়ালা ফসফেট যখন এখানে পরস্পরের সাথে যুক্ত হয় তখন প্রত্যেকের একটা করে যোজনী খালি থাকে, এবং এই স্ট্রাকচারটা হচ্ছে এটিপির স্ট্রাকচার। কারণ এখানে 3টা ফসফেট থাকে, তাই এটার নাম এডিনোসিন ট্রাইফসফেট। আমি এখনো বইয়ে আসি নাই, মানে বইয়ের পড়াটা শুরু করি নাই। এখন কথা হচ্ছে, স্যার আমারে বলেন তাহলে এটিপি কেমনে হয়? হয় হচ্ছে এটা হচ্ছে অ্যাডিনিন, এটা হচ্ছে নাইট্রোজেন সুগার। নাইট্রোজেন সুগার কি কি জানো? নাইট্রোজেন সুগারের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল, আর এটা হচ্ছে ফসফেট। তো এগুলা যখন পরস্পর যুক্ত হয় তখন 3টা ফসফেট যুক্ত হইলে টিপি হবে, 2টা হইলে ডিপি হবে, একটা হইলে মনো হবে। কেমনে? খেয়াল কর, অলওয়েজ একটা জিনিস খেয়াল করবা, এডিনোসিন মনোফসফেট মানে একটা ফসফেট, এটার সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হবে এটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন ডাইফসফেট। এটার সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হবে এটার নাম হবে ট্রাইফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট। এই যে একটা ফসফেট যুক্ত হলো, ওর ভিতরে প্রচুর শক্তি আছে, প্রচুর শক্তি। এই ফসফেট যুক্ত হওয়ার বিক্রিয়াটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। এটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। এবং এই ফসফোরাইলেশন যদি সূর্যের আলোর উপস্থিতিতে হয় তাহলে এটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। এবং এই ফটোফসফোরাইলেশন 2 ধরনের, একটা হচ্ছে চক্রাকার, আরেকটা হচ্ছে অচক্রীয় বা চক্রাকার না। এখন তোমাদেরকে শুধু এখন একটু জানায় রাখলাম, ইন্টারমিডিয়েটে উঠলে তোমাদের এটার প্রচুর ব্যাখ্যা পড়তে হবে। এখন এখন তোমরা তোমরা একটু করে শোনো, তোমরা একটু করে শোনো আমি যেটা বলছি। এই 3 এডিপির সাথে যখন ফসফেট যুক্ত হয় এটার নাম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট এবং বিক্রিয়াটার নাম ফসফোরাইলেশন। যেহেতু সূর্যের আলো আছে এজন্য এটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। এবার একটু মুইছা, এবার স্যার আপনি আমার বলেন কি পড়াইলেন? আমি পাইলাম এটিপি দেখতে কেমন, কারণ তোমাদের বইয়ের মধ্যে তো অনেক কিছুই লেখা আছে, তোমরা সেগুলো এমনি পড়েই পাবা। আমি তোমাদেরকে একটু বেসিক জায়গাটা একটু বললাম, তাও কিন্তু পুরোটা বলি নেই। তার মানে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা বা প্রক্রিয়াটা হচ্ছে কোথায়? এটার ভিতরে, কমপ্লিটলি ক্লোরোফিলের ভিতরে এই প্রক্রিয়াটা হচ্ছে, অন্য কোথাও না। তার মানে ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষণের একমাত্র জায়গা, আর সালোক সংশ্লেষণের অঙ্গ হচ্ছে পাতা। এবং আরও ব্যাপার আছে, সূর্যের আলো যেমন তেমন ভাবে পড়লে হবে না, সূর্যের আলোর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে যের মধ্যে পড়লে এটা ঠিক থাকবে। সেটা হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 680 বা 700 ন্যানোমিটার পর্যন্ত। 360 ধরো ন্যানোমিটার থেকে 680 ন্যানোমিটার, অ্যারাউন্ড এই ওয়েভলেংথের মধ্যে যদি সূর্যের আলো পড়ে তাহলে এটা সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে বেগুনি, আর সবচেয়ে বেশি হচ্ছে লাল। এই তরঙ্গ দৈর্ঘ্য আলোগুলো যদি গাছের পাতায় পড়ে তাহলে গাছের পাতায় সালোক সংশ্লেষণ হবে। এবার আসি আসল কথায়। স্যার সালোক সংশ্লেষণ কেমনে হয় যা কি জানি বললেন? সালোক সংশ্লেষণ হয় হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড মাটির নিচ থেকে, উদ্ভিদ মানে পরিবেশ থেকে নিবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন পানির সাথে রিঅ্যাকশন দিবে তখন এইখানে থাকতে হবে সূর্যের আলো, আর নিচে থাকবে হচ্ছে ক্লোরোফিল মাস্ট। তাহলে ওর উৎপন্ন হবে C6H12O6 মানে গ্লুকোজ, আর উৎপন্ন হবে অক্সিজেন, আর উৎপন্ন হবে জলীয় বাষ্প।
যেটা সে পত্ররন্ধ্র দিয়ে বের করে দিবে, এটার নাম প্রস্বেদন। আচ্ছা, এখন কথা হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু পানি যে কিভাবে বিক্রিয়া করে, এটার গবেষণা কোনো শেষ নাই। এখানে 6 অণু অক্সিজেন, এখানে 6 অণু পানি, এটা একটা কমপ্লিট ফটোসিনথেসিস রিঅ্যাকশন। এখন কথা হচ্ছে স্যার তাহলে আলোক পর্যায়ে কি হয়? আলোক পর্যায়ে সূর্য মামা এখানে থাকে, আর পাতা এইখানে থাকে, পাতাটা এখানে থাকে। মানে আমি একটু জাস্ট চিত্রটা আঁকে দেখাচ্ছি। তো এখন সূর্য কি করে? সূর্য তো তার কাজ করে, আলো দেয়। তো সূর্য যখন আলো দেয়, সূর্যের এই আলোর সাথে ফোটন চলে আসে, ফোটন আসে। ফোটন যখন আসে, ফোটন একটা শক্তি, তো এই কারণে একটা বিক্রিয়া তো হবেই। আমি একদম শর্ট করে বলছি, এই পানি বাবাজি ভেঙে যায়। পানি ভাঙলে একদিকে টুকস করে প্রোটন হবে, একদিকে ইলেকট্রন হবে, আর টুকস করে অক্সিজেনটা বাইর হয়ে যাবে। খুব সহজ। আচ্ছা, বাইর হইল। এই প্রোটনটা পাতায় যে একটা যৌগ আছে, এটার নাম NADP, এটার সাথে রিঅ্যাকশন দিয়ে সে NADPH2 উৎপন্ন করে। এটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে লিখব যে NADPH প্লাস প্রোটন, এটা একই জিনিস। আর এই ইলেকট্রনটা ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে এটিপি উৎপন্ন করবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার ফটোসিস্টেম 1-2 কি বললেন? ফটোসিস্টেম 1-2 মানে হইল ওই যে চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরাইলেশন, একটু আগে যেটা বলছি, এখানে এইরকম দুইটা ঘটনা ঘটে। এটা এখন তোমাদেরকে বলা যাবে না, এটা কমপ্লিটলি ইন্টারমিডিয়েটের সিলেবাস। তোমরা শুধু মনে রাখো যে ফটোসিনথেসিস হওয়ার সময় আলোক পর্যায়ে পানি ভাঙে, আর পানি ভেঙে যাওয়ার বিক্রিয়ার নাম হচ্ছে ফটোলাইসিস। লাইসিস মানে ভেঙে যাওয়া, আর ফটো মানে হচ্ছে সূর্যের আলো। তাহলে সূর্যের আলোর সাহায্যে যদি পানি ভেঙে যায়, এটাকে ফটোলাইসিস বলে। আর ফটোলাইসিস প্রক্রিয়ায় পানি ভেঙে গেলে 3টা জিনিস উৎপন্ন হবে: প্রোটন, ইলেকট্রন, অক্সিজেন। প্রোটন বিক্রিয়া করবে কার সাথে? NADPর সাথে। এবং NADPর সাথে যে প্রোটন বিক্রিয়া করছে, NADPর সাথে H+ বিক্রিয়া মানে NADP বিজারিত হওয়া। তার মানে it will produced reduced NADP. and secondly, ইলেকট্রনটার প্রচুর ঘোরাঘুরির কাজ আছে এখানে। আমি এখানে কিছুই বলি নাই, তুমি খালি মনে রাখো যে ইলেকট্রন ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মাধ্যমে তোমার এই এটিপি উৎপন্ন করবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই বাবাজি NADPH2 আর এই বাবাজি ATP, এই দুইটাকে একসাথে বলা হয় আত্তীকরণ শক্তি, যেটার ইংলিশ হচ্ছে অ্যাসিমিলেটরি পাওয়ার। এবং এই অ্যাসিমিলেটরি পাওয়ার কেন বলে? কারণ এই শক্তিটা পরের ধাপে কাজ করবে। আলোক পর্যায়েই তো আর গ্লুকোজ উৎপন্ন হয় নাই। এই প্রসেস তো আবিষ্কার করছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে। তো উনি ব্যাখ্যা করছে যে একটা সময় যখন সূর্যের আলো পড়ে, তখন এই ঘটনা ঘটে, আর একটা পর্যায়ে গিয়ে সূর্যের আলোর দরকার হয় না, তখন আবার একটা চক্র হয়। ওই চক্র আবিষ্কার করেছে বিজ্ঞানী কেলভিন একটা চক্র আবিষ্কার করছে, যেই চক্র দিয়া সালোক সংশ্লেষণের গ্লুকোজ উৎপন্ন হয়। সেই চক্র অনেক বড়, আমি তোমাদেরকে ছোট করে দেখাচ্ছি। অনেক বড় চক্র, এটা আলোক পর্যায়, তোমরা এটা মুখস্থ রাখবা। আমি একটা রূপক অর্থে দেখাইছি, ব্যাখ্যা কম দিয়েছি, শুধু খালি কয়েকটা কথা লিখছি। তোমরা চাইলে এভাবে পরীক্ষায় প্রেজেন্ট করতে পারো, আর আমি যে কথাগুলো বলছি এগুলাকে ব্যাখ্যা দিয়ে লিখবা। কারণ লেখাপড়ার উদ্দেশ্যটাই তো হচ্ছে আমাদেরকে একটু পড়াশোনা করে জানতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে? যে জানে আর যে জানে না সে কখনোই এক না। তো আমরা তো চেষ্টা করে যাচ্ছি জানার জন্য, এখন বাকিটা আল্লাহ ভরসা। চেষ্টার উপর ডিপেন্ড করবে আমরা আমাদের কতটুকু হাসিল করতে পারবো। সো উইদাউট এনি এফোর্ট নাথিং কাম অটোমেটিক্যালি। একমাত্র অটোমেটিক্যালি যেটা মানুষের জীবনে আসে সেটা হচ্ছে মৃত্যু।
এছাড়া কোনো কিছু অটোমেটিক্যালি আসে না। সো এখন এই পর্যন্ত যা ব্যাখ্যা করেছি, আই হোপ এখানে এই বিক্রিয়াটি পানির বিশ্লেষণ বিক্রিয়া। হ্যাঁ, ওকে, থ্যাংকস আ লট। সুতরাং ওকে, হোপফুলি এখন মোটামুটি ক্লিয়ার, ব্যাখ্যা কমই হয়েছে। হ্যাঁ, এবার আসি পরের কোয়েশ্চেনটা হচ্ছে, স্যার তাহলে অন্ধকার পর্যায়ে কি হয়? অন্ধকার পর্যায়ে হয় কি, তোমার অন্ধকার পর্যায়টা আবিষ্কার করেছে বিজ্ঞানী কেলভিন। এই কারণে ওনার নাম হচ্ছে কেলভিন, হিসাবে ওনার নাম দেওয়া হয়েছে কেলভিন চক্র। ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন মনে করো রাইবোলুজ, এটা অবশ্য আমি পড়াইছি, তারপর আমি একবার লিখে দিচ্ছি। রাইবোলুজ 1,5 ফসফেট নামে একটা যৌগ আছে, যেটা 5 কার্বনের একটা যৌগ। এই 5 কার্বনের যৌগটার দিয়ে ঘটনাটা শুরু হয়, পিছনে আরও অনেক ইতিহাস আছে। এই যৌগটার সাথে যখন পরিবেশ থেকে একটা কার্বন ডাইঅক্সাইড এসে যুক্ত হয়, এখানে একটা এনজাইম কাজ করে। এই এনজাইমটার নাম তোমরা মনে রাখবা, এইটার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। তো 5 কার্বনের একটা যৌগের সাথে যখন আরেকটা কার্বন যুক্ত হয়, তখন সে উৎপন্ন করে একটা অস্থায়ী যৌগ, তার নাম হচ্ছে কিটো অ্যাসিড। খেয়াল করো, এটার নাম কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড কিন্তু 6 কার্বনের। এই 6 কার্বনের অস্থায়ী যৌগটা তৈরি হয় অ্যাকর্ডিং টু কেলভিন এক্সপ্লানেশন। এইটা যখন তোমার 2 ভাগ হয়ে যায়, তখন সে উৎপন্ন করে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড টোটাল 2 অণু সৃষ্টি হয়। তার মানে এইখানে মাথায় রাখতে হবে 2 অণু যৌগ সৃষ্টি হবে ইন্টু 2, 3 কার্বনের। এবং এই যৌগটা কিন্তু 3 কার্বনের যৌগ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই যৌগটা হচ্ছে একটা স্থায়ী পদার্থ। অর্থাৎ এই যৌগে, মানে এই চক্রে, এটাই হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। এই কারণে এই চক্রের নাম C3 চক্র, কারণ এখানে 3 কার্বনের একটা স্থায়ী যৌগ হয়। সুতরাং কমপ্লিটলি এটা C3 হওয়ার কারণ এটা, যে কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। সুরমা ইসলাম বেবি, রুবিস্কো এনজাইম না থাকলে এই কার্বন ডাইঅক্সাইডটা অ্যাড হইতো না এখানে। সো রুবিস্কো এনজাইম এই কাজটা করতেছে। এখন ফসফোগ্লিসারিক অ্যাসিডটা যেহেতু 2 অণু হয়, তখন এটা ভেঙে 2টা যৌগ হয়। এই যৌগ 2টার নাম তোমাদের একটু মনে রাখতে হবে। একটার নাম হচ্ছে ফসফোগ্লিসারালডি, এটা একটা অ্যালডিহাইড। সুতরাং এটার নাম হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড, এবং তার সাথে একটা হচ্ছে ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট। নামটা একটু বড়, কিন্তু কিছু করার নাই, এটা কেলভিনের আবিষ্কার। তো এবার কী হয় জানো, এই 2টা যৌগ থেকে একসাথে তোমার আরও কিছু বিক্রিয়ার পরে গ্লুকোজ উৎপন্ন হয়, আবার এদের থেকেই একসাথে তোমার আসতে থাকে হচ্ছে রাইবোলুজ 5 ফসফেট। সুতরাং এই রাইবোলুজ 5 ফসফেট যেই যৌগটা, এটা এখান থেকে আসে, এবং এইটার পরে এই চক্রটা চলতে থাকে। আমি খুব শর্টলি এবং সংক্ষেপে একটা চক্র দেখাইলাম তোমাদের। এইটা একদম সরলীকরণ করা হয়েছে, বিকজ এই যে 2টা যৌগ থেকে যে কিভাবে গ্লুকোজ হয়, আর এই 2টা যৌগ থেকে কিভাবে রাইবোলোজ হয়, এখানে আবার অনেকগুলা স্টেপ আছে। এই স্টেপগুলো তোমাদেরকে এসএসসি লেভেলের জন্য আমি দেখাচ্ছি না, এটা ইন্টারমিডিয়েটে দেখানোর জন্য ব্যাখ্যা করা যেতে পারে। তোমরা পরীক্ষার হলে যদি অন্ধকার পর্যায়ে ব্যাখ্যা করতেই হয়,
তাহলে এটা এইভাবে ব্যাখ্যা করবা যে একটা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, সেখান থেকে কিটো অ্যাসিড, এবং মজার ব্যাপার হচ্ছে এই কিটো অ্যাসিড 6 কার্বনের একটা যৌগ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা অস্থায়ী। সুতরাং এই জিনিসগুলো স্যার আমি মনে রেখে কি করব স্যার, বা এগুলোকে আমার জীবনে কি কাজে আসবে? আসলে কোন জিনিসটা জীবনে কাজে আসবে আর কোনটা আসবে না এইটা বোঝার জন্য জ্ঞান লাগে। হ্যাঁ, এটা বুঝতে গেলেও একটা জ্ঞানের দরকার আছে যে আমার কি আসলে এটা জীবনে কাজে লাগবে কিনা। এখন আমাদের স্বপ্নটা একটু বড় হতে হবে। আমাদের মধ্যে অনেক সায়েন্টিস্ট তৈরি হবে বাংলাদেশে, আমি জানি, যারা অনেক বিখ্যাত বোটানিস্ট হবে, অনেক বিখ্যাত সায়েন্টিস্ট হবে, যারা কিছু নতুন কিছু আবিষ্কার করবে। সো যারা নতুন কিছু আবিষ্কার করবা তোমাদের মধ্যে, তারা আগে তো জানতে হবে যে কি কি আবিষ্কার হয়েছে। সো এখন কি তোমার মনে করো বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার জন্য কেউ কাজ করবে না? এখন বৈদ্যুতিক পাখা আবিষ্কার করার জন্য কেউ কাজ করবে না? এগুলো অলরেডি ইনভেন্টেড। তাহলে নতুন ইনভেনশন কি লাগবে এটা বোঝার জন্য কি ইনভেনশন হয়ে আছে এটা জানার দরকার। সো ইন সাম কেসেস তোমাদের মধ্যে যদি কোনো বোটানিস্ট তৈরি হয় যারা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কাজ করবা, ডেফিনেটলি এগুলা কাজে লাগবে। সো আই এম জাস্ট সেইং ফ্রম মাই পার্সপেক্টিভ, রেস্ট অফ দ্য থিংস ডিপেন্ডিং অন ইউ। সো এটা হচ্ছে আমার সিম্পল কথা। ওকে, তাহলে এটা তোমরা অনেকে বলছো স্ক্রিনশট নিবা, নাও স্ক্রিনশট নিয়ে রাখো। এগুলো অলরেডি ব্যাখ্যা করাই আছে, এবং এখানে স্ক্রিনশট নিয়ে রাখতেই পারো। অলরেডি আমি এগুলো ব্যাখ্যাও করেছি, ইউটিউবে আর ভিডিও আছে। এখন যদি আমি বলি যে স্যার তাহলে সালোক সংশ্লেষণে কি হইল? সালোক সংশ্লেষণে এই যে আমার প্রোডাকশন পাইলাম, এটার নাম হচ্ছে গ্লুকোজ। সো আমি গ্লুকোজ পাচ্ছি। সো গ্লুকোজ পাইলাম, এই গ্লুকোজটা উৎপন্ন কোথায় হচ্ছে? ক্লোরোফিলে। সো উই অল দ্য অ্যানিমাল কিংডম আর টোটালি ডিপেন্ডিং অন প্ল্যান্ট, বিকজ প্ল্যান্ট হ্যাজ দ্য পাওয়ার টু সিনথেসাইজ গ্লুকোজ উইথ দ্য হেল্প অফ সানলাইট। এবং এই ইনক্রেডিবল ওয়ার্ক পৃথিবীতে আর কেউ পারবে না এক্সেপ্ট ক্লোরোফিল, এক্সেপ্ট প্লাস্টিড। অ্যান্ড সায়েন্টিস্ট, দোজ হু ইনভেন্টেড, তারা রিসার্চ করে করে বের করেছে হোয়াট আর দ্য থিংস। এগুলা সব বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি মানে হচ্ছে কি, মানে যেখানে বায়োলজি আর কেমিস্ট্রি মিশে আছে। ওকে, হোপফুলি এটা হচ্ছে সহজ কথা। এখন কথা হচ্ছে স্যার আমি যতটুকু এখানে বললাম তোমরা দেখলা, স্ক্রিনশট নিতে পারো, লিখতে পারো। আমি যা বলেছি এটা তো রেকর্ডেড থাকবেই, আবার দেখতে পারো। ইউটিউবে তো দিয়েই দিব, সেখান থেকেও দেখতে পারো। আরও প্রবলেম হইলে কমেন্ট করো, আমি লাইভ ক্লাস শেষে উত্তর দেওয়ার চেষ্টা করব, না হলে ইউটিউবে কমেন্ট করো। এইবার আমি এটাকে মুছি। প্রশ্ন হইল স্যার তাহলে শ্বসনে কি হয়? আচ্ছা, সালোক সংশ্লেষণের যে প্রভাবক আছে এই কথা তো বললেন না। হ্যাঁ, প্রভাবক আছে। তোমরা এই জিনিস যেটা লিখছি এইটা যদি বুঝা থাকো, তাহলে সালোক সংশ্লেষণের প্রভাবকের মধ্যে কোনটা বাহ্যিক প্রভাবক আর কোনটা অভ্যন্তরীণ প্রভাবক এটা তোমরা পড়লেই বুঝবা। তাপমাত্রা একটা ফ্যাক্টর। 21 ডিগ্রি থেকে 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি হওয়া লাগে, এই পরিমাণ তাপমাত্রার মধ্যে হইলে ভালো হয়। 20-এর নিচে গেলেও সালোক সংশ্লেষণের হার কমে, 35-এর উপরে উঠলেও সালোক সংশ্লেষণের হার কমে। তো পটাশিয়াম একটা ফ্যাক্টর, বায়ুর চাপ একটা ফ্যাক্টর, জলীয় বাষ্প একটা ফ্যাক্টর, পানি একটা ফ্যাক্টর, পাতার বয়সও একটা ফ্যাক্টর। কারণ মাঝারি বয়স পাতায় সালোক সংশ্লেষণ ভালো হয়, বয়স্ক পাতায়ও কম হয়, কচি পাতায়ও কম হয়। সুতরাং মাঝারি বয়স মানে যৌবন এমন একটা বিষয়, সেটা প্রাণী উদ্ভিদ উভয় ক্ষেত্রেই খুব অ্যাক্টিভ। সুতরাং যৌবনের সময়টা অসাধারণ সময়, প্রচুর জীবনী শক্তি থাকে, প্রচুর জীবনী শক্তি থাকে। মানুষ এবং উদ্ভিদ সব কিছু, নট অনলি মানুষ, জীব পারে, প্রচুর পারফরমেন্স করতে পারে। থ্যাংক ইউ শেখ তানভীর। আই হোপ যতটুকু আমি ব্যাখ্যা করেছি এইভাবে পরীক্ষায় চিত্র আঁকতে পারবে, এইভাবে পরীক্ষায় চিত্র আঁকতে পারবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। নাও মাই কোয়েশ্চেন ইজ, আমরা শ্বসন বুঝি কিনা? শ্বসনটা তোমাদের অনেকের কাছেই মনে হইতে পারে স্যার এমন বিক্রিয়া স্যার, অথচ আমি কিন্তু সবাত শ্বসন অবাত শ্বসনের ফুল লেকচার আপলোড করে রাখছি ইউটিউবে।
যদি তোমাদের পক্ষে আমার এক্সপ্লেনেশন দরকার হয়। শ্বসনে যে গ্লুকোজ উৎপন্ন উদ্ভিদ করলো, আমি এখন সেটাকে খেয়ে ফেলবো। কিভাবে খাবো? নট অনলি আমি, জীব ডিপেন্ড করছে। দ্যাট ইজ C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। এখন ঘটনা হবে মাইটোকন্ড্রিয়ায়। এইবার এই অক্সিজেন মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকবে, ঢুকে এই অক্সিজেন এটাকে জারণ করবে, মানে এখন এটাকে সিস্টেম করে ফেলবে। 6 অণু অক্সিজেন লাগবে, 1 অণু গ্লুকোজকে পোড়াইলের পরে সে 6 অণু কার্বন ডাইঅক্সাইড বানাবে, 6 অণু ওয়াটার মলিকিউল বানাবে, আর আল্লাহর অশেষ রহমত 38টা এটিপি বানাবে, যেটা ছাড়া আমাদের পক্ষে নড়াচড়া করা সম্ভব হইতো না। এখন কথা হচ্ছে, স্যার 38টা এটিপি কেমনে হইল? এখানে আসলে এটিপির হিসাবে আরও অনেক হিসাব আছে। বেশি এটিপি উৎপন্ন হয়, কম উৎপন্ন হয়, এই হিসাবটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করছি। আমি একটু করে মাথায় রাখো যে জিনিসটা আমি তোমাদের বলার চেষ্টা করছি, যে শ্বসনের এই স্টেপটা 2টা স্টেপ থাকে, মানে 2টা ধাপ থাকে। একটার নাম হচ্ছে সবাত, কেন? আর একটার নাম অবাত। এইরকম নাম কেন? নাম হইল, এই বাত মানে ব্যথা না, এটা হচ্ছে অ্যারোবিক, মানে এখানে লাগবে অক্সিজেন, সোজা হিসাব, আর এখানে লাগবে না অক্সিজেন। সুতরাং অক্সিজেন লাগা আর না লাগাটা কেন লাগে না আর কেন লাগে, কারণ হইল সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদেহে অনেক টিস্যু থাকে, অনেক কোষ থাকে। তুমি একটু চিন্তা করো, তোমার বাসায় ইউজুয়ালি যেরকম রান্না হয়, আর একটা কমিউনিটি সেন্টারে যখন বিয়ে হয় বা কোনো প্রোগ্রাম হয়, তখন সেখানে কেমন রান্না হয়। রান্নার এক্সাম্পল কেন দিচ্ছি? কারণ এটা খুব ইজিলি রিলেট করা যাবে। তোমার বাসায় যেদিন 4জন খাবা, বাবা মা ভাই বোন সহ, সেদিনকার রান্নাটা আর যেই কমিউনিটি সেন্টারে 4000 লোকের আয়োজন হচ্ছে, ওই রান্না এক না। ঘটনা একই, সবাই খাবে, রান্নাই হচ্ছে, বাট পরিমাণটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? উচ্চ শ্রেণীর জীবে অনেক কোষ, এত কোষের কাজ করতে প্রচুর শক্তি লাগবে, এই কারণে ওই কোষের শ্বসনের জন্য অক্সিজেন লাগবে। কিন্তু কিছু নিম্ন শ্রেণীর জীব আছে, সেগুলার বডিতে সেলই একটা, তো ওর তো একটাই সেল, তো সেই সেলে তো আসলে কোনো ধরনের প্রচুর পরিমাণে শক্তির দরকার হয় না। এখন কথা হচ্ছে, স্যার তাহলে যে শক্তির দরকার হয় না কেন? এই হচ্ছে উত্তর, কারণ ওর বডিতে কোষ কম, টিস্যু কম, ফাংশন কম, শক্তির রিকোয়ারমেন্ট কম, এই কারণে হয় না। এবার আসো, সবাত শ্বসনের যে স্যার স্টেপসগুলা, এটা তো স্যার মনে থাকে না। আমি জানি প্রথম স্টেপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। বলে স্যার কি বললেন? এটাই বললাম, এই যে গ্লুকোজ ভাঙা যাবে, এটার নামই গ্লাইকোলাইসিস। তো আমি যখন বলবো এটার নাম গ্লাইকোলাইসিস, এটা প্রথম ধাপ, ইউজুয়ালি প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হয়, অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হয়, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে আইসা সবচেয়ে মারাত্মক একটা পর্ব চলবে। বিজ্ঞানী হেন্স ক্রেবস এটা আবিষ্কার করেছে, এই জন্য তার নাম অনুসারে এই অংশটার নাম হচ্ছে ক্রেবস চক্র। এবং সবার শেষে আরও জটিল একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন কথা হচ্ছে, তাহলে স্যার কোনো কোনো জায়গায় দেখবা সবাত শ্বসনের ধাপ 3টা দেওয়া আছে, এই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিটাকে ধাপই ধরা হয় না। বাট আমি বলবো যে তোমরা মাথায় রাখো, এখানে 4টা টাইটেল আছে, এবং এই 4টা টাইটেল কিভাবে ফাংশন করে এটা বোঝানোর জন্যই তোমাদেরকে এখন একটু বই লাগবে। যে বইয়ের মধ্যে যে একটা বিরাট চিত্র আছে, স্যার এই চিত্রের ব্যাখ্যা তো স্যার মনে থাকে না। আমি জানি তোমার বইয়ের মধ্যে একটা চিত্র আছে, এই চিত্রটা নিয়ে তোমরা খুব টেনশনে, তাই না? এটা কেমনে হয় স্যার, এটা তো মনেই থাকে না। আসলে এটা কিছুই না, বিশ্বাস করো। ইংলিশ ভার্সনের জন্য আমি এই
বাংলা ভার্সনের জন্য তো হচ্ছে আমি 3টা ভিডিও দিয়েছি, ইংলিশ ভার্সনের জন্য এই অধ্যায়ের উপর আমি 6টা ভিডিও দিয়েছি, 6টা, এবং 38টা এটিপি কেমনে প্রোডাকশন হয় সেটাও ব্যাখ্যা দিয়েছি। তুমি যদি খালি ইউটিউবে সার্চ করো যে 38 এটিপি ফাহাদ স্যার লিখে, তুমি আমার অবশ্যই এক্সপ্লানেশন পাবা। ইংলিশ ভার্সনদের বলছি, ওই এক্সপ্লানেশন না বুঝলে তুমি আমাকে জানাইও যে তুমি বোঝো নাই। হ্যাঁ, অফকোর্স, কারণ তোমার বোঝা আর না বোঝাটা অনেকখানি নির্ভর করতেছে তুমি কতটুকু চেষ্টা করো তার উপরে। আমার চেষ্টা তো থাকবেই। এই সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস মানে এই গ্লুকোজ এমন একটা প্রক্রিয়া, তোমাদের বইয়ে কিছুই দেওয়া নাই, এটার অনেক লম্বা স্টেপ আছে গ্লাইকোলাইসিসে। আমি যদি একটু সংক্ষেপে তোমাদেরকে তুলি তাহলে তোমরা 38 এটিপি কেমনে হইলে এটা বুঝে যাবা। যেমন মনে করো গ্লুকোজ হচ্ছে C6H12O6, এটা ভেঙে যাবে, এই ভেঙে যাওয়ার নামই গ্লাইকোলাইসিস। এটা যখন ভেঙে যাবে তখন এটা 6 কার্বন না, তখন সে উৎপন্ন করবে CH3COCOOH, এটার নাম পাইরুভিক অ্যাসিড। তোমরা প্লিজ ভুলবা না, এটার সহজ সংকেত হচ্ছে C3H4O3, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই যে পাইরুভিক অ্যাসিড হয়, এই পাইরুভিক অ্যাসিড হওয়ার সময় আরও ঘটনা আছে। এই পাইরুভিক অ্যাসিড হওয়ার সময় মনে রাখবা 4টা এটিপি আর 2টা NADH2 উৎপন্ন হয়। মোট প্রোডাকশন 4টা এটিপি হবে। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 4টা এটিপি উৎপন্ন হয়। এখন তুমি যদি বলো স্যার কেমনে উৎপন্ন হয়, তাইলে কিন্তু আজকে আর ক্লাস শেষ করা যাবে না, কারণ ইন্টারের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটায় 9টা স্টেপ আছে, 9টা থেকে 11টা এনজাইম কাজ করে, এবং এক একটা এনজাইমের নাম শুনলে তোমরা চিন্তা করবা এগুলো এমন কেন নাম। যেমন একটা বলি, ফসফোফ্রুক্টোকাইনেজ, ফসফোগ্লুকো আইসোমারেজ, এগুলো একটা এনজাইমের নাম। এই ধরনের অনেকগুলা এনজাইমের কাজ করতে 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 পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং এই সময় 4টা এটিপি আর 2টা NADH2 উৎপন্ন হয়। যখন এই পাইরুভিক অ্যাসিড ভেঙে যায়, পরবর্তীতে এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হয় এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। কেন? কারণ এই 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়, এবং 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু করে মোট 2 অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তখন অ্যাসিটাইল কোয়ে, এটা অ্যাকচুয়ালি 2 কার্বনের যৌগ, এটা 2 কার্বনের যৌগ, কারণ একটা কার্বন ডাইঅক্সাইড ওর কাছ থেকে বের হয়ে যায়। এবং এই কার্বন ডাইঅক্সাইডটা যখন বের হয় তখন আরও মজার ব্যাপার হচ্ছে, টোটাল একটা অ্যাসিটাইল কোয়ে হওয়ার সময় একটা NADH2 হয়। তার মানে এই সেকেন্ড ধাপে আরও 2টা NADH2 উৎপন্ন হয়। তোমাদের বইয়ের মধ্যে এই চিত্রের মধ্যে এই যে মাঝখানে, এই যে এখানে, এই যে এখানে 2টা NADH2 লিখছে, আবার এখানেও 2টা NADH2 লিখছে। আসলে কিন্তু এখানে 2টা হবে না, এখানে একটা একটা করে হবে। টোটাল 2টা, টোটাল 4টা না, এখানে একটু ভুল আছে, 2টা NADH2 হবে। এর পরের স্টেপটা তো আরও জোস। ক্রেবস চক্রে আইসা এই অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে আসবে। ক্রেবস চক্রটা এত বড় যে এখানে বিভিন্ন প্রক্রিয়ায় ধাপে ধাপে তোমার 6টা NADH2, 2টা FADH2 আর 2টা GTP হয় টোটাল। মানে এখানে যেহেতু 2 অণু, তাহলে এই 2 অণু থেকে হিসাব দেখো, 6টা NADH2, 2টা FADH2 আর 2টা GTP উৎপন্ন হয়। জিটিপি মানে কি? ওই যে অ্যাডেনিন পড়েছ, এটা হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। টিপি মানে ট্রাইফসফেট। আর এই যে ইটিএস, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে
এদের সবাই কনভার্ট হবে। কেমনে কনভার্ট হয় জানো? এটাই মনে রাখা লাগবে। অলওয়েজ এই জিনিসটা মনে রাখবা যে একটা NADH2-তে অলটুগেদার 3টা এটিপির পরিমাণ শক্তি আছে। একটা FADH2-তে, NADH2 মানে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট, আর FADH2 মানে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। একটু ব্লারিং হচ্ছে তাই না? দুঃখিত, লাস্ট মোমেন্টে এসে ব্লার হচ্ছে। দুঃখিত, হ্যাঁ আমি বুঝতে পারছি এখানে একটু ব্লারিং হচ্ছে। সো আমি লিখতে থাকি, বাই দ্য মিন টাইম হচ্ছে যদি তোমাদের কথাটাও তোমাদের কাছে পৌঁছায় তাতেই হবে। আমি লিখতে থাকি, তারপরে তোমরা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হবে এটা। এখন যদি আমি বলি তাহলে FADH2-তে 2টা এটিপি উৎপন্ন হবে, আর জিটিপি মানে এটিপির খালাতো ভাই, গুয়ানোসিন ট্রাইফসফেট আর অ্যাডেনিন ট্রাইফসফেট মোটামুটি এপাশ ওপাশ। তার মানে এক অণু জিটিপি ইজ ইকুয়াল টু এক অণু এটিপি। তোমার এই 38 এটিপির হিসাব বুঝতে গেলে এইটা মনে থাকা লাগবে। তার মানে এখন তুমি হিসাব করো তোমার টোটাল কি কি উৎপন্ন হচ্ছে। এই যে দেখো এখানে 4টা এটিপি। মজার ব্যাপার হচ্ছে এখান থেকে 2টা এটিপি খরচ হয়ে যায় গ্লাইকোলাইসিসে। সুতরাং এখান থেকে 2 এটিপি মাইনাস হবে। তাহলে টুগেদার কি থাকতেছে? টুগেদার থাকতেছে যে টোটাল আমার NADH2 এখানে দুইটা কয়টা? 4টা। 4 আর 6 কত? 10। তাহলে অল টুগেদার আমার এখানে প্রোডাকশন হচ্ছে 10টা NADH2, 2টা FADH2, আর এখানে 2 এটিপি আর এখানে 2 জিটিপি। তাহলে এই জিটিপি মানেই তো এটিপি। তাহলে এখানে 2টা এটিপি আর এখানে 2টা এটিপি, টোটাল হচ্ছে 2টা এটিপি। এখন তুমি খেয়াল করো কি হইল কি, এই যে 2টা, একটা NADH2 কয়টা এটিপি সমান? 3টা। তাহলে 10টা NADH2 সমান কয়টা এটিপি? 30টা এটিপি। 30টা এটিপি। এখন এই যে 2 2 4 6 4 10 আর হচ্ছে 2টা FADH2, এই 2টা FADH2 সমান কত এটিপি? 4 এটিপি। 4 এটিপি। তাহলে তোমার এখানে 2টা এটিপি আছে, 2টা জিটিপি আছে। তার মানে এখন তোমার এই 2টা জিপি হলো এখানে, এই এটিপি হলো এখানে। এখন তুমি খেয়াল করো তোমার টোটাল এটিপি কয়টা? খেয়াল করে দেখো, এই 2টা এটিপির জায়গায় 2টাই থাকবে কারণ এটা তো এটিপি ফরম্যাটেই আছে, আর 2টা জিটিপি ইজ ইকুয়াল টু 2টা এটিপি। সুতরাং আই হ্যাভ 2 2 4 34 and 4 ইজ ইকুয়াল টু 38 এটিপি। সোজা জিনিস, একদম সোজা জিনিস। এখানে না বোঝার একটা কিছু নাই। 38 এটিপি উৎপন্ন হয়েছে এবং এই 38টা এটিপি এখানে যে উৎপন্ন হইল, দিস ইজ সিম্পলি ইজি টু আন্ডারস্ট্যান্ড। সুতরাং আমি এখানে যেই পরিমাণ হিসাব করে দিয়েছি, এখানে আরও অনেক কিছু বাকি আছে, ব্যয়িত শক্তি বাকি, এখানে হিসাব করে চিন্তা করলে আরও অনেক কিছু পাওয়া যাবে, যেগুলোর ব্যাখ্যা আমি ইনশাল্লাহ পরবর্তী লাইভে দেওয়ার চেষ্টা করব। একটা লাইভে তো আর আসলে অনেক কিছু এক্সপ্লেন করা যায় না, আর পৃথিবীতে কোনো কিছু পরিপূর্ণভাবে বোঝা হয়ে গেছে এরকমও নাই। এগুলার কোনো এন্ডিং নেই। এগুলো হচ্ছে একটা, মনে করো শুরু করলে আর থামা যায় না, এক পাশ থেকে শুরু করলে আর থামা যায় না। সো ওভারঅল আমি আজকে যতটুকু ব্যাখ্যা করেছি, আমার টার্গেট ছিল যে আমি সালোক সংশ্লেষণটাকে একটু ব্যাখ্যা করব, শ্বসনটাকে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যারা এই থ্যাংক ইউ দেবজিৎ, মোটামুটি যারা এখানে আছো প্রথম থেকে, কেলভিন চক্রটা আমি ইসে করেছি,
অলরেডি ভিডিও আপলোড দিয়েছি, সরি, হ্যাঁ, কেলভিন চক্রের ভিডিও আপলোড দেওয়া আছে ইউটিউবে, তুমি চাইলে দেখে নিতে পারো। আর এইখানে আমি যতটুকু ব্যাখ্যা করেছি এটা হচ্ছে আজকে জাস্ট তোমাদেরকে শুধুমাত্র একটা ছোট্ট নমুনা দেওয়ার জন্য। সো ইটস মাই ভেরি সিম্পল লেকচার টু ইউ অল, অ্যান্ড আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ 38 এটিপি ইজ প্রডিউসড। পরবর্তী লাইভটা হবে ইনশাল্লাহ রবিবার দিন আমি চেষ্টা করব তোমাদেরকে গতি অধ্যায়ের যে অধ্যায়, সেই অধ্যায়টার কিছু ম্যাথমেটিক্স তোমাদেরকে এক্সপ্লেন করার, এবং তার সাথে আমি জানাই দিব যে পরবর্তী আবার কোন লেকচারগুলো নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আজকে যতটুকু বলেছি আমার জায়গা থেকে আই ট্রাইড, যদিও মাত্র 1 ঘন্টা সময় নিয়ে আমি খুব কম সময় নিয়েছি, লেস দেন 1 আওয়ার। এবং আই রিকোয়েস্ট ইউ অল, তোমরা যারা এই গভীর রাতেও আমার সাথে যুক্ত হয়েছে, অলমোস্ট 10:30 বাজে, তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দয়া করে তোমাদের কাছে আমার লাস্ট টাইম যেই ধরনের রিকোয়েস্ট থাকে, অলওয়েজ রিকোয়েস্ট, অ্যাডভাইস না, এটা এক ধরনের রিকোয়েস্ট বলতে পারো। আর তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে পড়ো, যারা আমার সাথে একান্তভাবে নিবিড়ভাবে যুক্ত, তোমাদের উপর আমার একটা রাইট আছে, একটা কমান্ড আছে। তো সেই কমান্ড থেকে বলছি, তোমরা সুস্থ জীবন, সুস্থ দেহে সুন্দর মন, এটা একটা কথা আমরা সবাই চেষ্টা করি। তারপর প্রকৃতি আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের টেস্ট করে, টেস্টে ফেলে দেয়, পরীক্ষা নেয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার। সো আমি চেষ্টা করব তোমাদেরকে পড়ালেখাটা ঠিক মতন করানোর, তোমরাও কোনো ধরনের বিশৃঙ্খলা জীবন যাতে না আসে সেই চেষ্টা করে সামনে আগায় যাওয়া। কারণ কি, জীবন একটাই জীবন, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। দেখা হবে প্র্যাকটিসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।